আমার মাসি ছিলেন এক অসাধারণ সুন্দরী নারী। তার বয়স ছিল ৩০ এর কাছাকাছি, কিন্তু তার চেহারায় এমন এক উজ্জ্বলতা ছিল যা যেকোনো বয়সের মানুষের ওটা দাঁড়িয়ে যাবে। তিনি সবসময় খুব যত্নশীল এবং দয়ালু ছিলেন। তার আচরণে এমন এক উষ্ণতা ছিল যা সহজেই মন জয় করে নিত। মেসোমশায় প্রায় তার কাজ নিয়ে ব্যস্ত থাকতা, তাই মাসি বেশিরভাগ সময় একাই থাকতা। সেই নিঃসঙ্গ মুহূর্তগুলোতে তিনি আমাকে ডেকে পাঠাত যেন তার সঙ্গ দিতে পারি। আমি খুশি মনে তার কাছে ছুটে যেতাম। তার সঙ্গে সময় কাটানো মানেই ছিল গল্পে মেতে ওঠা, হাসি, আনন্দে ভরে ওঠা মুহূর্তগুলো। একদিন মাসি আমাকে বিশেষভাবে বাড়িতে আসতে বললেন। তার ডাকে আলাদা একটা কারণ ছিল, আর আমি খুব খুশি হয়ে তার আমন্ত্রণ গ্রহণ করলাম। যখন আমি তার বাড়িতে পৌঁছলাম তখন দরজার উপাস থেকে একটা শান্ত গৃহস্থালির সুর বয়ে আসছিল। মাসি তখন বাথরুম থেকে বের হচ্ছিলেন। তার ভেজা চুল থেকে এক ফোঁটা জল মাটিতে পড়েছিল, আর তার চোখে মুখে যেন প্রশান্তির ছাপ ছিল। তাকে এমন দেখেই মনে হলো এই মুহূর্তটি ঠিক যেন কোনো ছবির ফ্রেমে ধরে রাখার মতো। তার গায়ে সাদা রঙের পোশাক ছিল, আর তার সামান্য ভেজা তাকে ওই অবস্থায় দেখে আমি কিছুটা থমকে গিয়েছিলাম। তার সৌন্দর্যের এমন সহজ সরল অভিব্যক্তি মুগ্ধ করেছিল। সত্যি বলতে মাসি ছিলেন অত্যন্ত আকর্ষণীয়। তাকে দেখে বোঝার উপায় ছিল না যে তিনি একজন বিবাহিত নারী। একদিন আড্ডার মাঝখানে তিনি হেসে বললেন, চলো আজ থেকে আমরা আরও ঘনিষ্ঠ বন্ধু হই। অনেক দিন পর এভাবে আড্ডা দিয়ে এত মজা করলাম আর এত হাসলাম। তার মুখে উজ্জ্বল হাসি দেখে আমিও হাসি চাপতে পারলাম না। মজা করে বললাম, তাহলে কি আগে আমি আপনার বন্ধু ছিলাম না? থালা তার চিরাচরিত হাসিটা ধরে রেখে বললেন, বন্ধু ছিলেন, কিন্তু এতটা ঘনিষ্ঠভাবে না। আমি একটু ভেবে চিনতে বললাম, মাসি গাল লাল করো না, আমি কিন্তু পালাচ্ছি। এই কথা বলেই আমি হাসতে হাসতে দৌড় দিলাম। মাসি মজা করে আমার পেছনে দৌড়ালেন আর হাসতে হাসতে বললেন, একটু দাঁড়াও, দেখি ধরতে পারি কিনা। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত উচ্ছ্বাস, যেন আমরা কোনো শিশুর মতো মজা করছি। কিছুক্ষণ পর মাসি হেসে হেসে থেমে গেলেন। চেয়ারে বসে ক্লান্ত গলায় বললেন, এখন একটু বিশ্রাম নেই। তার ক্লান্ত মুখ দেখে আমি পাশে বসলাম। মজা করে বললাম, মাসি এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলেন নাকি? তার মুখে একটু হাসি ফুটল, কিন্তু ক্লান্তি ঢেকে রাখতে পারল না। আমার কথা শুনে মাসি আমাকে তার ঘরে নিয়ে গেলেন, আর তারপর আমাকে সব খুলে দেখালেন। এমন অবস্থায় আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তারপর মাসি বললেন, কিরে, শুধু দেখবি, কিছু করবি না? আমার মাসি দেখতে ছিল অসাধারণ সুন্দরী। বাইরে বের হলে সবাই তার দিকে চেয়ে থাকত। ছোটবেলা থেকেই জানতাম মাসি শহরে থাকেন, তাই তাদের সঙ্গে বেশি দেখা হতো না। মা বাবা বিদেশে যাওয়ার সময় মেসম শাহের প্রস্তাবে আমি তাদের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেই। মাসির সঙ্গে মেসময়ের বিয়ে হয়েছিল কয়েক বছর আগে। তিনি ছিলেন সুন্দর, তরুণ আর আকর্ষণীয়। সবাই বলতো তাদের জুটি স্বর্গে তৈরি। তবে সন্তান না হওয়ায় তারা অনেক চেষ্টা করেও সফল হননি। শেষে ভাগ্য মেনে নিয়ে ভালোবাসা আর ধৈর্য সঙ্গে জীবন কাটাতা মেসম শাহের কাছে মাসির প্রতিটা মুহূর্ত ছিল অমূল্য। বিয়ের পর মাসির রূপ আরও বেশি ফুটে উঠেছিল, আগের থেকেও বেশি মোহনীয় হয়ে উঠেছিলেন। একদিন মাসি যখন রান্নাঘরে খাবার তৈরি করছিলেন, আমি তখন টিভিতে কিছু দেখছিলাম। হঠাৎ মাসি আমার পাশে এসে দাঁড়ালেন। মাসি একদিন আমাকে জিজ্ঞেস করলেন, কৌশিক, আজ কলেজে গেলে না? তার এমনভাবে আমার নাম ধরে ডাকা আমাকে কিছুটা অপ্রস্তুত করল, কারণ আমার মনে অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি হালকা বিরক্তি নিয়ে বললাম, না মাসি, পরীক্ষা শেষে আমাদের 2 মাসের ছুটি চলছে। মাসি তখন আমার জন্য লেবুর শরবত নিয়ে এসে টেবিলে রাখলেন। তাকে এভাবে নিচু হয়ে কাজ করতে দেখে আমি কিছুটা অবাক হলাম। মনে হচ্ছিল কিছু বোঝার আগেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠেছে। মাসির বাড়িতে এসেছি মাত্র 2 দিন হলো, আর এর মধ্যেই মনটা কিছুটা অস্থির হয়ে গেল। রাতের খাবারের সময় মেসোমশাই আমাকে ও মাসিকে বললেন যে তিনি কিছুদিনের জন্য ব্যবসার কাজে বাইরে যাচ্ছেন। আগে যখন তিনি বাইরে কাজে যেতেন তখন মাসিকে সঙ্গে নিয়ে যেতেন, কিন্তু এবার আমি বাড়িতে থাকার কারণে তিনি একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাই তিনি আমাদের দুজনকে বাড়িতে রেখে চলে গেলেন। এরপর আমি মাসির বিভিন্ন অভ্যাস লক্ষ্য করতে শুরু করলাম। আমি দেখলাম মাসি বেশিরভাগ সময় কফি পছন্দ করেন। মাসি যখন আমার সামনে বসেছিলেন, আমি হেসে বললাম, মাসি, আপনি দুধটা কেন খান না? দুধ স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তখন মাসি হেসে বললেন, আমি শারীরিকভাবে সুস্থ থাকার জন্য মাঝে মাঝে কফি পান করি। একদিন মোবাইলে গেম খেলতে খেলতে বন্ধুবান্ধবের সঙ্গে হাসি ঠাট্টায় মেতেছিলাম। কানে হেডফোন থাকায় খেয়ালই করিনি যে মাসি এসে পাশে বসে আছেন। আমাদের কথোপকথন কিছুটা শালীনতার সীমা অতিক্রম করেছিল, যা মাসিকে অস্বস্তিতে ফেলে তিনি আমার কাঁধে আলতোভাবে হাত রাখলেন। তাকে পাশে দেখে আমি লজ্জায় চুপ হয়ে গেলাম। মাসি কোনো কথা না বলে তার ঘরে চলে গেলেন, আর আমি নিজের আচরণ নিয়ে ভীষণ অস্বস্তি বোধ করলাম। সন্ধ্যায় খাবার ঘরে গিয়ে বললাম, মাসি, আজ আমাকে 1 কাপ কফি বানিয়ে দাও। তিনি মুচকি হেসে বললেন, কেন নয়, আমাকে 2 মিনিট সময় দাও, আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আমি টিভি লাউঞ্জে গিয়ে বসলাম। সেখানে একটি ফুলদানি দেখলাম, যার একটি ফুল খুব সুন্দর লাগছিল। সেটি তুলে নিতেই মাসি ডাকলেন। তিনি হাতে একটি ট্রে নিয়ে এলেন, তাতে 2টি কফির কাপ। 1 কাপ কফি আমার হাতে দিলেন আর টেবিলে রাখলেন। আমি সেই
ফুলটি তুলে মাসির চুলে লাগিয়ে দিলাম। মাসি হেসে বললেন, ধন্যবাদ আমার বাবু। তার এই কথা শুনে একটু হতাশ হলাম। মৃদুস্বরে জিজ্ঞেস করলাম, আপনি কি সারাদিন ঘরে থেকে এক গেমে অনুভব করেন না? বাইরে যাওয়ার ইচ্ছা হয় না? মাসি শান্ত স্বরে বললেন, না কৌশিক, আমি মাঝে মাঝে তোমার মেসম শাহের সঙ্গে যাই, কিন্তু একা যায় না। রাতের খাবারের পর আমি টিভিতে একটি সিনেমা চালালাম, মাসিকের সঙ্গে নিয়ে দেখতে বসলাম। তিনি মনোযোগ দিয়ে দেখছিলেন। হঠাৎ এক দৃশ্য দেখে বললেন, এত সেই বাজে জিনিস যা তুমি গেম মাসির সময় করছিলে। ভাষা ও খুব খারাপ ছিল তার। কথা শুনে আমি লজ্জায় মাটিতে চোখ নামিয়ে ফেললাম। মাসির প্রতি আমার সম্মান আরও বেড়ে গেল। তারপর মাসি আমাকে বললেন, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো যাতে তিনি তোমার উপর একটু নজর রাখেন। তুমি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছ। আমি মাসির দিকে তাকিয়ে বলি, প্লিজ মাসি, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে। আমি আর কখনো এই ধরনের ভাষা ব্যবহার করব না। আমার বন্ধুরা এমন কথা বলে, তাই আমি তাদের উত্তর দিই এভাবে। কথা শেষ করলাম। মাসি আমার কথা শুনে হেসে উঠলেন। তারপর হঠাৎ হেসে বললেন, আমি একটু পোশাক পরিবর্তন করে আসি। কিছুক্ষণ পর মাসি লাল রঙের একটি পোশাক পরে বের হলেন। তাকে দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। তাকে অসাধারণ লাগছে। ছিলেন সোজা আমার দিকে এসে বললেন, চলো আজ বাইরে ঘুরতে যাব। আমি চমকে গিয়ে বললাম, কি, আপনি তো বলেছিলেন মেসম শাহের সঙ্গে ছাড়া বাইরে যান না, তবে আজ কিভাবে? তিনি মুচকি হেসে বললেন, আমাদের বন্ধুত্ব এখন গভীর হয়েছে, আর আমার কিছু কেনাকাটা করতে হবে, আমরা ঘুরে আসতে পারি। আমি বললাম, ঠিক আছে, তবে আমি একটু পোশাক পাল্টে নেই, হয়তো কোনো মেয়ে আমার দিকে তাকাবে। মাসি হেসে আমার পিঠে ধাক্কা দিয়ে বললেন, তুমি সবসময় এত মজা করো কেন? আমি হাসতে হাসতে বললাম, জীবনে মজা না থাকলে তো জীবনটাই মাটি। না হলে সারা জীবন আপনি আমাকে এগিয়ে বানিয়ে রাখবেন। মাসি প্রথমে অবাক হলেন, পরে বুঝে হেসে বললেন, তোমার এই কাণ্ড কারখানা বন্ধ না করলে এখানে পেটটা। আমি হেসে আমার ঘরে ঢুকে গেলাম। পরে আমরা একসঙ্গে মার্কেটে গেলাম। সেখানে গিয়ে দেখলাম যে মাসিকে দেখছে সবাই, তাকিয়ে থাকছে। লাল রঙের পোশাকে তাকে অসাধারণ লাগছিল। আমি মজা করে মাসি খেয়ে বললাম, ম্যাডাম, আপনি যখনই বাইরে বের হন সবাই আপনাকে দেখছে, যেন তাদের আর কোনো কাজ নেই। মাসি হেসে বললেন, কৌশিক, লজ্জাকর আমি তোমায়। মাসি আমি মাথা নিচু করে বললাম, ঠিক আছে মাসি। মাসি হেসে আমার পাশে বসে বললেন, তুমি কখনোই ফ্ল্যাট করা থেকে বিরত হবে না, তাই না? আমি মুচকি হেসে বললাম, কোনো দুর্ভাগা আছে যে আপনাকে নিয়ে ফ্ল্যাট করতে চাই না? মাসি হেসে বললেন, বাহ, তুমি তো বেশ। একটু চুপ থাকার পর তিনি আমার খুব কাছাকাছি এসে কানে কানে বললেন, সত্যি করে বলতো, তোমার কি কোনো প্রেমিকা নেই? আমি তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললাম, না, এমন কেউ পাইনি। আপনার মতো এত সুন্দর মেয়ে কোথায় পাবো? আমি হেসে বললাম, গার্লফ্রেন্ড নয়, যদি জীবনসঙ্গী বানিয়ে নিতাম। মাসি মিষ্টি হেসে বললেন, তুমি আমাকে এতটাই পছন্দ করো? আমি বিনয়ের সাথে মাথা নিচু করে বললাম, হ্যাঁ, আপনি আমার কাছে সবচেয়ে প্রিয়। মাসি হেসে বললেন, তুমি কখনোই মজা করা থেকে বিরত হবে না, তাই না? আমাদের মধ্যে এমন হাসি ঠাট্টা চলতেই থাকল। সকালে মাসি বললেন, কৌশিক, দুধ শেষ হয়ে গেছে, একটু নিয়ে এসো। আমি সম্মতি দিয়ে মার্কেটের দিকে রওনা হলাম। ফিরে এসে ফ্রিজে দুধ রেখে মাসিকে জানাতে তার ঘরে গেলাম, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আমি কিছুটা বিস্মিত হয়ে গেলাম। মাসি স্নান শেষে তাড়াহুড়ো করে তোয়ালে জড়িয়ে বেরিয়েছেন। সেই মুহূর্তে আমার মনে অস্বস্তি তৈরি হল এবং আমি দ্রুত নিজের ঘরের দিকে ফিরে যাচ্ছিলাম। ঠিক তখনই মাসি পিছন থেকে ডাক দিলেন, তুমি কি দুধ নিয়ে এসেছ? আমি ভীষণ লজ্জিত ছিলাম, কিছু বলতে পারছিলাম না, শুধু মাথা নাড়লাম। মাসি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলেন। আমি মাথা নিচু করেছিলাম, আর হঠাৎ মাসি স্নেহ করে আমার মুখে হাত রেখে বললেন, সব ঠিক আছে তো? তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কেন এভাবে চুপ করে আছো? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, কিছু না মাসি। মাসি আমার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে মুচকি হেসে বললেন, কৌশিক, সত্যি বলতো, আমাকে তোমার কেমন লাগে? আমি মাথা নাড়লাম এবং আবার মাথা নিচু করে বললাম, মাসি, আপনি যদি ভাবেন যে আমি এই কারণে আপনার প্রতি আকৃষ্ট হচ্ছি, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার সৌন্দর্য অবশ্যই অসাধারণ, কিন্তু সৌন্দর্য সবকিছু নয়। মাসি গভীরভাবে নিঃশ্বাস নিলেন এবং আমাকে এমনভাবে দেখলেন যেন আমি কোনো পাগল। আমি আবার মাথা তুললাম এবং বললাম, আমি কখনো চাই না যে আপনি সাময়িকভাবে আমাকে গ্রহণ করুন আর তারপর সারা জীবন আমাকে আপনার কাছ থেকে দূরে রাখুন। মাসির জন্য এই মুহূর্তটা খুবই সংবেদনশীল ছিল। তিনি ধীরে ধীরে বিছানায় বসে পড়লেন এবং মৃদু গলায় বললেন, এসো, এখানে এসে বসো। আমি ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলাম। তিনি আমার হাত ধরে নিজের হাতে রেখে মৃদু গলায় বললেন, কৌশিক, জীবনে যা পাও তার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। মাসির মনের ভেতর তখন কি চলছিল সেটা আমি বুঝতে পারছিলাম না। আমি অস্বস্তি বোধ করে হাত সরিয়ে ধীরে ধীরে নিজের ঘরে চলে এলাম। এমন পরিস্থিতি থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ মনে হলো। কিছুক্ষণ পর বাইরে এসে আমি বুঝতে পারলাম মাসির ঘর থেকে কান্নার শব্দ আসছে। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মাসি, আপনি ঠিক আছেন? কোনো উত্তর এল না, কিন্তু কান্নার শব্দ বন্ধ হয়ে গেল। আমি আবার জিজ্ঞেস করলাম, মাসি, কেন কাঁদছেন? কি হয়েছে? ভেতর থেকে মাসি উত্তর দিলেন, কৌশিক, আমি একটু একা থাকতে চাই, দয়া করে তুমি
নিজের ঘরে চলে যাও। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, আপনি তো ঠিক আছেন তাই না? তিনি বললেন, হ্যাঁ আমি ঠিক আছি। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না কি করা উচিত। অবশেষে আমি নিজের ঘরে ফিরে গেলাম। কিছুক্ষণ পর মাসি নিজেকে গুছিয়ে বেরিয়ে এলেন এবং আমার কাছে এসে ক্ষমা চাইলেন। সে দিনের পর থেকে আমি মাসির প্রতি বিশেষ যত্নশীল হয়ে উঠলাম, কারণ তিনি ভীষণ একাকিত্বে ভুগছিলেন। আমি মেসোমশাইকে ফোন করে দ্রুত বাড়ি ফিরে আসতে বললাম, কারণ মাসি ছিলেন একজন তরুণ এবং সুন্দরী নারী যিনি তীব্র একাকিত্বের শিকার হয়েছিলেন। মাসির একাকিত্ব তার চোখে স্পষ্ট ছিল, মাঝে মাঝে সেই শূন্যতা তার যন্ত্রণা জানান দিত। তবে সৌভাগ্যবশত আমাদের সম্পর্ক সবসময় সীমারেখার মধ্যে ছিল। আরও কয়েকদিন মাসির বাড়িতে কাটানোর পর মা বাবা ফিরে এলে আমি নিজ বাড়িতে চলে যাই। বিদায়ের সময় মাসির বিষণ্ণ চোখ, মৃদু হাসি আমাকে ছুঁয়ে গিয়েছিল। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে একাকিত্ব মানুষকে দুর্বল করতে পারে। কখনো কোনো নারীকে একা রেখে যাওয়া উচিত নয় এবং অনাত্মীয় পুরুষ নারীর একসঙ্গে থাকা জটিল পরিস্থিতির সৃষ্টি করতে পারে। মানব সম্পর্কের সৌন্দর্য ও সম্মান রক্ষার জন্য দায়িত্বশীল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শিক্ষা আজও আমাকে পথ দেখায়। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেলাল আইকনটি প্রেস করো যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে।